সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনা শুরু করতে চাই। নরেন্দ্র মোদী চলে গেলেন, তার এক বক্তব্য দিয়ে যে উনি যখন বাংলাদেশ সফর করেছেন তখন দুই দেশের মধ্যেই একটা জিরো টলারেন্সের কথা বলেছে সন্ত্রাসের বিষয়ে। তো সেই জায়গা থেকে উনি মানে আঞ্চলিক নিরাপত্তার কথা বলেছেন, সেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই জায়গাতে ওনার সফর এবং সন্ত্রাসবাদ সম্পর্কে বা সন্ত্রাস সম্পর্কে যে ওনার দর্শনের কথা উনি বলে গেলেন, সেটা যদি আপনি শুরু করেন। জিরো টলারেন্স আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বলে আসছে এবং আমাদের কার্যকলাপে এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা কোনো জঙ্গিবাদকে সহ্য করব না, অথবা কোনো বিচ্ছিন্নতাবাদ যেটা আমাদের আশেপাশে আছে সেগুলোকে আমরা প্রশ্রয় দিব না, যেটা দুঃখজনকভাবে অতীতে হয়েছিল। এবং সেটা বর্তমান সরকার তার কাজের মাধ্যমে প্রমাণ করেছে এবং সেই বিশ্বাসযোগ্যতা এখন শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি। আপনারা জানেন যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক বাংলাদেশি অরিজিন যার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ছিল তাকে আমরা হ্যান্ডওভার করে আমেরিকাতে ইউনাইটেড স্টেটসে পাঠিয়ে দিয়েছি। তবে সন্ত্রাসবাদ তো আর কেবলমাত্র পুলিশ অ্যাকশন নয় এবং শর্ট টার্মও নয়, এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান এবং এখানে আপনার আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। ভারতে বিভিন্ন অংশে বিচ্ছিন্নতাবাদী আছে, আন্দোলন সে কোনোটা হয়তো 30-40-50 বছর ধরে আছে এবং কোনোটা নতুন গড়ে উঠছে। একই সঙ্গে ইসলামী জঙ্গিবাদ যেটি আমরা বলি সেটারও ভারতে আছে এবং এর সাথে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের চারিদিকে আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত, সুতরাং এবং খুব পোরাস বর্ডার বলি আমরা, যে এখানে যাতায়াত সহজ, বিশেষ করে সাধারণ নাগরিকের জন্য সহজ নয় কিন্তু সন্ত্রাসীদের জন্য সহজ। সেটা ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে, অস্ত্র খবরাখবরের হতে পারে। সেখানে বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা বাহিনী, বিভিন্ন যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে, গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত গভীর কোঅপারেশন দরকার এবং দুইটো সরকারেরই কমিটমেন্ট থাকতে হবে যে আমরা এগুলোকে সহ্য করব না এবং আমরা যেভাবেই হোক এটাকে মোকাবেলা করব। এবং এই যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে আঞ্চলিক আন্তঃসংযোগ, যে সে জায়গাতেও তো নিরাপত্তা একটা বড় ভূমিকা রাখবে। যখনই আপনি ঝুঁকিও দেখছেন, ঝুঁকি আছে যে, কিন্তু যে কোনো ভালো কাজে তো ঝুঁকি থাকবে। আপনি যখন একটা ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্টে লাভ ঝুঁকি থাকবে, তার অর্থ এই না যে আপনি ইন্ডাস্ট্রি করবেন না বা পাওয়ার করবেন, পিছিয়ে যাব। কানেক্টিভিটিটা হচ্ছে রিলেটেড টু দি প্রোগ্রেস। আপনি দেখেন পৃথিবীতে ইউরোপ, আমরা সবসময় বলি অত্যন্ত কানেক্টেড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত কানেক্টেড। একটা উদাহরণ দেওয়া যেতে পারে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মধ্যে। দক্ষিণ কোরিয়া আমরা জানি একটা ওপেন ইকোনমি এবং সারা পৃথিবীর সাথে তারা কানেক্টেড, আর উত্তর কোরিয়া তারা ইচ্ছা করেই গত 4 যুগ 5 যুগ ধরে তারা নিজেদেরকে বন্ধ করেছে। এবং যদি আপনি জনগণের মান দেখেন, ইভেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ইনফ্লুয়েন্স দেখেন, তাদের প্রোগ্রেস দেখেন, দক্ষিণ কোরিয়া আমরা জানি যে একটা পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র এবং উত্তর কোরিয়া এখনো প্রতি বছর তাদের বাইরের খাদ্যের অভাব আছে, তাদের স্বাস্থ্যের অভাব। তো আমার মনে হয় যে বাংলাদেশ যত বেশি কানেক্টেড হবে ততই বাংলাদেশের জন্য উন্নয়ন এবং আমাদের এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের স্ট্যাটাসও বাড়বে। কিন্তু একই সাথে যদি এই যে অস্ত্রের চোরাচালান, ড্রাগসের চোরাচালান, আপনার অপরাধীদের এক জায়গা থেকে যাওয়া আসা, এটাও বাড়বে। তো কিন্তু এটার জন্য আমাদের যত ধরনের বাহিনী আছে এবং যেগুলো গোয়েন্দা সংস্থা, তাদেরকে তাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। ধরুন আপনার মোবাইল ফোন আমরা জানি যে আমাদের আজকের জগতে এটা তো একটা এসেনশিয়াল, কিন্তু বিলাসের জায়গা নয় এবং প্রোগ্রেসের জন্য এটা এসেনশিয়াল। কিন্তু অপরাধীরাও মোবাইল ফোনের ব্যবহার করছে, কিন্তু অপরাধীরা মোবাইল ফোনের ব্যবহার করার জন্য যে আমি মোবাইল ফোন তো বন্ধ করবো না,
ঠিক একইভাবে কানেক্টিভিটি তার জায়গায় যাবে, কিন্তু অন্যান্য সংস্থাকে তাদেরকে বিল্ড আপ করতে হবে যে এটার সাথে এটা যেন সাধারণ জনগণ যারা আইন মেনে চলে তাদের জন্য এটা সুবিধা, এটা যেন ওপেন থাকে, অপরাধীদের জন্য যেন এটা বন্ধ থাকে। এবং এই যে ছিটমহলের যে এই যে বিনিময় যেটা হলো, সেখানেও তো এখানে এই যে অপরাধীদের যেটা অভয়ারণ্যের কথা বলা হয়, যে সেখানে হয়তো সেটাও কি সেটা তো মানে ইতিবাচক দিকে যাবে নাকি? হ্যাঁ, এখন আর সেটা তো অভয়ারণ্য থাকছে না, থাকছে না, বিকজ যেগুলো ভারতীয় ছিটমহল বাংলাদেশের ভিতরে ছিল সেগুলো বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশের ছিটমহল যেগুলো ভারতে ছিল সেগুলো ভারতে চলে যাচ্ছে। সুতরাং তাদের যে থানা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ইউনিয়ন কাউন্সিল, সব পর্যায়ে তারা বাংলাদেশের নাগরিকদের সমান, এবং সেখানে আমরা কোনো অপরাধী তৎপরতা তো হতে দিব না। এবং এতদিন তো দুই দেশেরই নজরের বাইরে থাকতো। নজরের বাইরে ছিল, রাস্তাঘাট ছিল না। আর ওই ওই আপনার পাটগ্রাম বা ওই ওই এলাকায় গেলে দেখবেন যে হঠাৎ একটা চারিদিকে উন্নয়ন, হঠাৎ একটা ঝোপঝাড়, অন্ধকার একটা জায়গা, কয়েকটা গ্রাম, ওর পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, কিন্তু ওই রাস্তাটা যাচ্ছে না ভিতরে, কারণ ওটা ভারতীয় একটা এনক্লেভ। এখন সেটা যেমন থাকবে না, স্কুল হবে, হসপিটাল হবে, রাস্তাগুলো যাবে, ইলেকট্রিসিটি যাবে, ইনশাল্লাহ। এই অঞ্চলের যে নিরাপত্তার বিষয়ে আমরা আলোচনা করছি, সেখানে তো মিয়ানমার কেউ অংশীদারিত্বের বিষয় আছে, তারও তো এখানে একটা ভূমিকা আছে। সেই জায়গা থেকে তাদের সঙ্গে যে একটা সংকট অবস্থায় আছে রোহিঙ্গাদের নিয়ে, তাদের ফিরিয়ে নেওয়া, ফিরে আসা, সবকিছু মিলে স্বীকৃতি, রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়া, তা এই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আমাদের সাথে বার্মাকে আমরা বলি যে ডিস্ট্যান্ট নেইবার, মানে আমাদের সাথে অথচ দূরে। আচ্ছা, আমাদের মানে ওইটা একটা দেশ যে গত প্রায় 40-50 বছরে, আপনি কানেক্টিভিটির কথা বললেন, এই একটা দেশ যারা নিজেদেরকে, কারণ ওই সামরিক জান্তাই চেয়েছে, নিজেদেরকে সারা পৃথিবী থেকে কাট অফ করে রেখে দিয়েছে, আলাদা করে রেখে দিয়েছিল, এবং ব্যবসা বাণিজ্য সব দিকে তারা। এবং একটা জিনিস দেখেন, ওই যে কানেক্টিভিটির কথা আবার আসি, যে 47 সালে কিন্তু বার্মা ছিল এই সমস্ত দক্ষিণ এশিয়ার সব থেকে উন্নত রাষ্ট্র। এই থাইল্যান্ড, ইয়েটি ওরা পিছনে ছিল, মালয়েশিয়া, কিন্তু এরা অনেক সম্পদ থাকা সত্ত্বেও তারা এখন পিছনে। এবং বিশেষ করে মায়ানমারের যেসব জাতিগত যে যারা মাইনরিটিস আছে, শুধু রোহিঙ্গা না, আরও কারেন, শান, তারাও এই বিভিন্ন সরকারের সময় তারা নির্যাতিত হয়েছে, এবং তারাও এই যে সেন্ট্রাল মায়ানমারের যে সরকারের সাথে অনেক সময় তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে এবং সহিংস আন্দোলন হয়েছে, অনেক রক্তারক্তি হয়েছে। রোহিঙ্গারা কম্পারেটিভলি অনেক বেশি নিরীহ, এবং ওই শান বা কারেনদের মতো তারা ওই আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে বছরের পর বছর যুদ্ধ করেনি, অ্যান্ড ইনফ্যাক্ট তারা এইখানে শান্তিই ছিল। কিন্তু এই যে সামরিক সরকার তাদের প্রথম থেকেই তাদের নাগরিকত্ব দেয় নেই, নাগরিকত্ব না দেওয়ার ফলে তারা স্কুল কলেজে যেতে পারছে না, তারা লেখাপড়া করতে পারছে না, তারা চাকরিতে করতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি, বাংলাদেশ থেকে মাইগ্রেন্ট হয়ে আসছে, যেটা ইতিহাসের কোনো সমর্থন বা ঐতিহাসিক সমর্থন নাই। এথনিক্যালি তো মানুষ ট্রাভেল করেছে, ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু এটা এই ধরনের কোনো উদাহরণ নাই। তখন আমাদের তো সমস্যা, এটা আজকে প্রায় 2 যুগ হয়ে গেল, কয়েক হাজার থেকে কয়েক লক্ষ চলে আসছে, এবং এর সাথে নিরাপত্তা সম্বন্ধ এরকম হয়েছে যে সবাই কিন্তু ক্যাম্পে নাই, তারা মিশে যায় সাধারণ মানুষের সাথে, এবং অনেক সময় সহজ কম খরচে লেবার টেবার করে, সেজন্য ধীরে ধীরে মানুষ তাদেরকে হায়ার করে, আস্তে আস্তে তারা ছড়ায় পড়ে বাংলাদেশ ছাড়িয়ে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেখানে এই ক্যাম্পগুলো যে গড়ে উঠছে, সেখানে বাংলাদেশ সরকার কোনো তাদেরকে স্কুলে ভর্তি হতে দেয় না, তারা ছেলেপেলেরা ওখানে গড়ে উঠছে, কাজ নাই। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে, ওখানে মধ্যপ্রাচ্য থেকে অনেক অর্থ আসছে, যার ফলে ওখানে অনেক মাদ্রাসা, জঙ্গিবাদ না হলে প্রথমত মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার মধ্যে থেকে ধীরে ধীরে তাদের নিজেদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে, ওটা আমার দেশ ছিল, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিহিংসা হতে পারে বা ক্ষোভ হতে পারে, যেটাকে তারা এক্সপ্লয়েট করতে পারে। এবং গত কিছুদিন থেকে ফেসবুক আপনি দেখবেন যে অনেক জঘন্য মানে একটা ছবিগুলো দেওয়া হচ্ছে, যেগুলো আসলে মায়ানমারের নয় না, কিছু লোক কাজ করছে। আমার মনে হয় তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে
ছোট্ট বৌদ্ধ কমিউনিটি আছে, অত্যন্ত শান্তিপ্রিয়, তারা অত্যন্ত নিরীহ একটা কমিউনিটি আমাদের কাছে আছে, যাদের সাথে কখনোই আমাদের কোনো বিরোধ নেই। সেখানে একটা বিরোধ সৃষ্টি করা, অস্থিরতা তৈরি করা, বা একটা কমিউনাল রায়ট যেটা আমরা বলি, বা এই ধরনের একটা করা, ফেসবুকের একটা মানে দীর্ঘদিনের এবং আমি অবাক হয়ে যাই যে অ্যাপারেন্টলি মনে হয় অনেক শিক্ষিত বা তারা মানে একদম অশিক্ষিত নয়, তারাও এগুলো শেয়ার করছে এবং এগুলো ডাক দিচ্ছে। আজকে ইয়েতে পড়লাম, এটা ইয়াহুতে আসছে, যে পাকিস্তান তালিবান, যারা পাকিস্তানের নিজেদের জন্য একটা বিরাট সমস্যা, তারা আবার সংবাদ সম্মেলন করছে, করে বলেছে যে আমাদের এখন মায়ানমারের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো এইগুলো আমাদের জন্য একটা বিরাট সমস্যার মানে সৃষ্টি করতে পারে। বাংলাদেশের উচিত এবং এগুলো লোকে বিশ্বাস করে, ওই আমাদের সাইদির চাঁদে দেখার মতো, চাঁদে দেখার মতো। এখন বাংলাদেশের উচিত যতদূর, এবং এখানে ইন্ডিয়া কেন মানে অলসো প্লে পার্ট, ভারতও একটা বিরাট ভূমিকা রাখতে পারে, মালয়েশিয়া থাইল্যান্ড মিলে, মায়ানমার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন অলসো, কারণ চীন হচ্ছে মায়ানমারের সব থেকে বড় অর্থনৈতিক পার্টনার। তারা এটাকে খুব, যে তুমি এদেরকে নাগরিকত্ব দাও, এটা একটা হিউম্যানিটেরিয়ান প্রবলেম, সংখ্যা তো বেশি না, 1.5 লক্ষ, 15 লক্ষর মতো, তাই না? এত বড় একটা দেশ, একটা বিশাল এক সাইডে থাকে, কারেক্ট। তো এটা এইভাবে পুশব্যাক আর পুলিং না করে তাদের উচিত এটা তাদের নাগরিকত্ব দেয়া। এবং আমি মনে করি এখানে আরেকজন ফেইলিয়ার হয়েছে, যে আমাদের নোবেল বিজয়ী অং সান সুচি। আমার মনে হয় উনি খুবই নিশ্চুপ, এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যের জন্য উনি এটাকেও ব্যবহার করছেন। কিন্তু ওনাকেও যেভাবে হোক, আমার মনে হয় নোবেল পিস একবার আইডিয়া হয়েছিল যে আমাদের প্রফেসর ইউনুস হোক, ডেসমন্ড টুটু হোক, বা যারা নোবেল পিস প্রাইজ উইনার্স আছে, তারা যদি জয়েন্টলি সেখানে যে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তো কিন্তু এটার একটা মানবিক সমস্যা এবং মানবিক সমাধান করতে হবে। কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা একটা খুব বড় হুমকি না হলেও একটা হুমকি হতে পারে, যেটা সম্বন্ধে আমাদের সবাই, বিশেষ করে ওই এলাকার চট্টগ্রাম কক্সবাজার এলাকার লোকজনকে খুবই সতর্ক থাকতে হবে। এখানে রাজনীতিও কিছুটা জড়িত, যে এদেরকে রাজনৈতিক ভোট ব্যাংক হিসাবে অনেকে ব্যবহার করেছে, তাদেরকে ভোটার লিস্টে নিয়ে আসা হয়েছে যাতে তারা কৃতজ্ঞ থাকে, এবং তাদেরকে তারা ভোট ব্যাংক হিসেবে এই যে ড্রাগস ইয়াবার ক্ষেত্রে আছে, এবং বাংলাদেশি যে মানে মানব পাচার হয়েছে, এখানেও স্থানীয় রাজনীতি আছে। তো আমার মনে হয় সরকার এগুলোতে খুবই গভীরভাবে এগুলো পর্যবেক্ষণ করা উচিত, এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা কঠোর হস্তে এসব দমন করা উচিত। আমি একটা জায়গায় আবার যেতে চাই, যে আমাদের বাংলাদেশের ভিতরেই যে জঙ্গি তৎপরতা নতুন নতুন নামে বেরোচ্ছে, বিভিন্ন বাহিনী, আপনি আমার চেয়ে আরো ভালো জানেন, এবং দেখা যাচ্ছে যে শুধু মাদ্রাসা না, ওই যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে অভিজাত এলাকাগুলোতেও এখন সেই তৎপরতাগুলি দেখা যাচ্ছে। এই বিষয়ে নিশ্চয়ই আপনি বলবেন। এটা তো যেটা আমরা বলি যে একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার, মানে তাদের বোঝানো হচ্ছে যে ইসলাম পশ্চিমা বিশ্বের কাছে অর্থনৈতিক দিক দিয়ে, বৈজ্ঞানিক দিক দিয়ে, সামরিক শক্তির দিক দিয়ে এখন অনেক পিছিয়ে পড়েছে। ইসলামের ঋতগৌরব যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে ওই রসুলুল্লাহর সময়কার ইসলামে ফিরে যেতে হবে, সেই ইসলামের যে আইন কানুন সেগুলোই আমাদের চালু করতে হবে। তো এই ধরনের আন্দোলন নতুন নয়, আগেও এটা হয়েছে, ঊনবিংশ শতাব্দীতে হয়েছে। আপনি যদি দেখেন প্যান ইসলামিজম, জামাল উদ্দিন আফগানি থেকে নিয়ে আমাদের ভারতে খেলাফত আন্দোলন হয়েছে। কিন্তু কিছুদিন হওয়ার পরে তারা সবগুলোই কিন্তু ফেইলিয়ার হয়েছে, মানে ইন সেন্স দ্যাট এই ধরনের ফিরে যাওয়া তো সম্ভব নয়, বিশ্ব এগিয়ে যাবে। এখন দুঃখজনকভাবে বিংশ শতাব্দীর শেষ দিক থেকে নিয়ে একবিংশ শতাব্দীতে আমরা এসে একটা বর্তমান আধুনিক সভ্যতার সাথে একটা সাংঘর্ষিক রূপ নিয়েছে। এটা বাংলাদেশে এটা আসছে, আমরা জানি যে আফগানিস্তান, মধ্যপ্রাচ্য থেকে, এবং এখানে ইসলামের যে মানে যে শাশ্বত যে রূপটা ছিল, যে ইসলামটা মূলত সুফি মতবাদের উপরে ভিত্তি করেছিল,
সেটা এখন সেই আইডিওলজিটা এখন চ্যালেঞ্জের সামনে আসছে, যে চ্যালেঞ্জটা মুসলিম মধ্যপ্রাচ্য থেকে আমরা ওয়াহাবি, খালাফি, সালাফি বলা হয়। তারা বিশ্বাস করে যে একটা জেহাদের মাধ্যমে যেটা যুদ্ধ বা অস্ত্রের মাধ্যমে, একটা জেহাদের মাধ্যমে আমাদের এই সমাজে পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনতে হবে। এবং তাদের চোখে বর্তমানে যে শাসন ব্যবস্থা বাংলাদেশে আছে বা ইভেন যে কোনো মুসলিম রাষ্ট্রে, সেটা রাজতন্ত্রই হোক বা গণতন্ত্র, এগুলো সবই বর্জনীয়। বাংলাদেশে প্রথম দিকে যেটা আমরা দেখেছিলাম, সেখানে অধিকাংশই ছিল গ্রামের মাদ্রাসার স্বল্প শিক্ষিত অথবা অশিক্ষিত কিছু যুবককে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি হুজি, জেএমবি এগুলোর উত্থান। তো বাংলাদেশ সরকার, আমি বলবো যে একমাত্র মানে মুসলমান বিশ্বের আমি বলবো একমাত্র যারা অতি দ্রুততার সাথে তাদের বিচার সম্পন্ন করে তাদের নেতৃত্বদেরকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছিলাম। কিন্তু এখন এটা বলা যেতে সেকেন্ড জেনারেশন হচ্ছে যে মিক্স, এখানে মাদ্রাসাও আছে, আবার আধুনিক শিক্ষা শিক্ষিত এবং গরিবও আছে, ধনীও আছে। এখানে আমার মনে হয় নিরাপত্তা বাহিনীর তো রোল আছেই, সেই সঙ্গে আমাদের সরকার, সিভিল সোসাইটি এবং শিক্ষাতে জগতে যারা জড়িত তাদের, ইসলামিক ফাউন্ডেশন বা এই ধরনের আরো যেসব এনজিও আছে, তাদের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্রয়োজন, যেটা আমি আনফরচুনেটলি এখন পর্যন্ত বাংলাদেশে হচ্ছে না। এখন কেবলমাত্র আমরা যা দেখছি সেটা হচ্ছে র্যাব বা পুলিশ কিছু সংখ্যক ছেলেকে ধরে আনলো, সেখানে টেলিভিশনে হচ্ছে, হওয়ার পরে আর আমরা ওদের খোঁজ খবর যাচ্ছে না। এমনও শোনা যাচ্ছে অনেকে আবার বেরিয়ে আসছে, বিকজ প্রমাণ নেই। তো প্রসিকিউশন হতে হবে, পানিশমেন্ট হতে হবে, এবং তারপরে আবার যেটা আমি আগে বলেছি ডিরেডিকালাইজেশন বলা হয়, যে তাদেরকে সমাজের ফিরিয়ে আনার একটা ব্যবস্থা, যে এবং এটা হয়েছে অনেক দেশে। সমাজের নজরদারিরও ব্যাপার আছে, যে যে এলাকাতে আপনি আছেন সে এলাকায় নতুন মুখ আসলো কিনা, বা আপনার পরিবারের ভিতরে যে ছেলেটা কিভাবে বাবা মায়ের পরিবারের রোল তো খুবই ইম্পর্টেন্ট। এই সবগুলোতে আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারা একটা বিচ্ছিন্ন পরিবার থেকে তারা বিচ্ছিন্ন ছিল, বাবা মায়ের সাথে সংযোগ ছিল না, পাড়া প্রতিবেশীর সাথে সংযোগ ছিল না। এবং ইভেন আমেরিকা, ইউরোপে যেসব ছেলে, যে এখন এমনকি কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা যারা আইএসএ যাচ্ছে, প্রত্যেকটা ছেলে মানে তাদের পরিবারের সাথে যোগাযোগহীন, পরিবার হয়তো এমন হয়েছে যে বাবা মা তারা বিচ্ছিন্ন, তারা একটা নিজেদেরকে এই কম্পিউটার এবং এই জগতে এমনভাবে নিজেদেরকে এখানে যেটা হচ্ছে যে আপনি যেটা ওই যে রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটা বললেন, এটা সাইবার লড়াই বলা হয়, এটা সাইবার ক্রাইমও বলা যেতে পারে। সাইবার ক্রাইম বলেন, সাইবার মোটিভেশন বলেন, সেখানে কিন্তু খুব অ্যাক্টিভ, এবং সেখানে এর কাউন্টার করার মতো যে ম্যাটেরিয়ালস বা কাউন্টার করার মতো কোনো অর্গানাইজেশন নাই। তাদেরকে এখন অনলাইনে বেশি সক্রিয় দেখা যায়, অনেক বেশি সক্রিয়। এবং সে যে এতে আপনি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, বিশ্ববিদ্যালয় বা মানে স্কুল, মানে মাদ্রাসা তো এক ধরনের গড়পড়তা বলাই হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো যে এখন অভয়ারণ্য হয়ে উঠছে, সেটা তো দেখা দরকার। যে হয়তো ধারণা করা হচ্ছে না যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং আমরা জানি বুয়েটের মতো জায়গাতেও যে কিন্তু পরে দেখা যাচ্ছে, সুতরাং সেগুলোরও সচেতনতা দরকার আছে। হ্যাঁ, আমাদের যে শিক্ষা কারিকুলামগুলো, এগুলো সো স্পেশালাইজড হয়ে গেছে এখন, প্রেশার যে এর বাইরে যে আরো কিছু আছে এটা তারা জানে না। ধরেন একজন কম্পিউটার সায়েন্স পড়ছে, সে কেবলমাত্র কম্পিউটার সায়েন্স পড়ছে, কিন্তু এর বাইরে যে পৃথিবীটা কিভাবে ইভলভ হলো, আমাদের সমাজ কিভাবে, মানবিক ইতিহাস, এই জন্যই তো এখন খুব জোর দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে ছেলেদেরকে তাদেরকে বড় করতে হবে। পৃথিবী, বিশ্ব, সমাজ এবং সমাজের মধ্যে যে মাল্টিকালচারালিজম যেটা আমরা বলি, বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান, সমাজ বিজ্ঞানকে যুক্ত করা। হ্যাঁ, কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে, বাট এটা আরো অনেক বেশি দরকার। এবং বাংলাদেশই একমাত্র যেখানে 3-4টা ডিফারেন্ট ধারা, এবং এই ধারার মধ্যেও তারা কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারে না। মাদ্রাসার মধ্যে 2টা মেজর ধারা, তাদের মধ্যেও কিন্তু কোনো কমিউনিকেশন নাই। শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মধ্যে আপনি দেখেন মেইন স্ট্রিম বাংলা মিডিয়াম, আবার বাংলা মিডিয়ামের মধ্যে ইংলিশ মিডিয়াম, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। এগুলোর মধ্যে যখন হয় না, তখন এই যে ইউনিভার্সিটিতেও আমি দেখবেন যে একটা এরা এক গ্রুপ ওরা এক গ্রুপ একসাথে বসে
ক্লাস করছে কিন্তু ক্লাসের পরেই মানে তারা আলাদা, শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা আছে। বিচ্ছিন্নতা। এটা কিন্তু পৃথিবীতে আমি জানি না কোনো দেশে আছে কিনা। যে বিষয়ে যেতে হচ্ছে, আমরা নিরাপত্তা নিয়ে কথা বললাম, নানা রকম আন্তঃসংযোগ নিরাপত্তা নিয়ে কথা বললাম, সেই জায়গাতে প্রতিরক্ষা একটা বড় বিষয়। এবং আমরা দেখলাম যে এবার বাজেটীয় প্রতিরক্ষা খাতে প্রায় 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং বলা হয় যে প্রতিরক্ষা খাতে একটু স্বচ্ছতা নিয়ে অনেক রকম অর্থনৈতিক বিশ্লেষকরা অনেক রকম কথা বলেন, যে স্বচ্ছতার জায়গা টাকা কোথায় খরচ হবে না হবে। সেই জায়গা থেকে আপনি এই বিষয়টি কথা বলতে পারেন। হ্যাঁ, স্বচ্ছতার ব্যাপার তো আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিজেই বললেন। উনি বাজেটের আগে, আমার মনে হয় একদিন বা 2 দিন আগে যখন প্রেস কনফারেন্স হলো, উনি বললেন ভাই এটা সম্বন্ধে আমাকে জানো না, জিজ্ঞেস করো না, এটা আমিও জানি না, এবং এটা গতানুগতিকভাবেই এটা পাস হবে, চলবে। তো এইভাবে যদি উনি নিজেই এটা স্বীকার করেন, বাংলাদেশ ক্যাবিনেটের আমার মনে হয় প্রধানমন্ত্রীর পরেই মোস্ট ইম্পর্টেন্ট একজন ক্যাবিনেট অর্থমন্ত্রী এবং সিনিয়র, উনি নিজেই যদি এটা বলেন, তাহলে আর তো বলার অবকাশ থাকে না যে এই ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। পৃথিবীর অনেক উদাহরণ আছে যে আমরা হিউজ টাকা পয়সা খরচ করে একটা সেনাবাহিনী গড়ে তুলেছি, কিন্তু যখন শত্রু থ্রেট, যখন আমাদের সামনে বিপদ আসছে, সেটার জন্য কিন্তু সেনাবাহিনী প্রস্তুত ছিল না। তারা কমপ্লিটলি, বলা হয় যে দ্য রং কাইন্ড অফ ওয়ার। আমি মনে করি যে বাংলাদেশের আর্মি, আর্ম ফোর্সেস স্বাধীন হওয়ার পর থেকেই গড়ে উঠছে খুব ট্রেডিশনাল ওয়েতে, খুবই ট্রেডিশনাল ওয়ে। এখানে ইনফ্যান্ট্রি আছে, আর্মার্ড আছে, আর্টিলারি আছে, এয়ারফোর্সের ট্যাঙ্কস আছে, এয়ারফোর্সের ফাইটার আছে, হেলিকপ্টার আছে, নেভির এখন সাবমেরিন। এটা একটা কনভেনশনাল ওয়ারফেয়ার। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমরা এখন একটা ভারতের সাথে একটা দীর্ঘমেয়াদী আমরা সহযোগিতার দিকে যাচ্ছি, আমাদের সীমান্ত সমস্যা যে 6.5 কিলোমিটার ছিল, এটা কিন্তু এবার সেটা রেটিফাই হয়ে গেল। আর মানে উই আর ভেরি লাকি, মায়ানমারের সাথে আমাদের অনেক আগেই কিন্তু সীমান্ত চুক্তি হয়ে প্রত্যেকটা সুতরাং সীমান্ত নিয়ে কোনো সমস্যা নাই। যেটা ভারতের চীনের সাথে আছে, ভারতের পাকিস্তানের সাথে, পাকিস্তানের আছে আফগানিস্তানের সাথে। হ্যাঁ, তো এরকম পৃথিবীর জায়গায় জায়গায় আপনার সীমান্ত নিয়ে বিরোধ আছে, সমুদ্র সীমা নিয়ে বিরোধ আছে, যেটা এখন চীন নিয়ে দক্ষিণ এশিয়ার সব দেশের সাথে চীনের একটা বিরাট প্রবলেম আছে। আমাদেরকে আমাদের থ্রেট যেভাবে ইভলভ হবে, সেভাবে আমাদেরকে তৈরি হতে হবে। এবং যে নিরাপত্তার যে নতুন নতুন ধারণা তৈরি হচ্ছে, নিরাপত্তা তো এখন কেবলমাত্র যখন আমরা বলি জননিরাপত্তা, জননিরাপত্তায় কিন্তু একটা মানুষ ভয় থাকে যে সে হাইজ্যাকিং হয়ে যাবে, বা তাকে গুম করে ফেলা হবে, বা তার বাড়িঘর আগুন দিয়ে, তার জন্য নিরাপত্তা কিন্তু ওইটাই বড়। আবার আমাদের এখন সাইবার সিকিউরিটি একটা বড়, সাইবার সিকিউরিটি। আমার মনে হয় যে নিশ্চয়ই ডিফেন্স হবে এবং গড়ে উঠবে, কিন্তু হাউ মাচ এবং কিসের জন্য, এগুলোর নিয়ে খুব ওপেন আলোচনা হওয়া উচিত। আর তারপরে তো এবং প্রকিউরমেন্ট প্রসেসটা, প্রকিউরমেন্ট প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস, ট্রেনিং, এগুলো নিয়ে বিদেশে কিন্তু খুব খোলামেলা আলোচনা হয়। এবং যেটাকে বলে আমেরিকা, ইংল্যান্ড কিছুদিন পর পর তারা একটা হোয়াইট পেপার বাইর করে, সেটা সবার জন্য ওপেন, ওয়েবসাইটে থাকে যে আমাদের ফোর্সেসের গোল কি, আমরা কিসের জন্য তৈরি হচ্ছি, কোন খাতে কত খরচ করছি, কিভাবে করছি, এবং প্রোগ্রেসটা কি। তো এগুলো জনগণ জানতে পারে, কিন্তু আমাদের এখানে এগুলো এখনো চালু হয়নি। আগের থেকে এখন অনেক সিচুয়েশন ভালো, কিন্তু অনেক বেশি আদান প্রদান হচ্ছে। আমাদের সংসদীয় কমিটিগুলোতে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেগুলো কিছু কিছু অভ্যন্তরীণ নিরাপত্তার দিকটাও তো একটু দেখতে হবে। হ্যাঁ, এবার তো দেখলাম, যেটা আমি বলি যে এবার তো দেখলাম যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা খাত, পুলিশ, বিডিআর, এখানে তো পয়সা অনেক কমে গেছে, মানে ইন দ্য সেন্স দ্যাট নেগেটিভ গ্রোথ হয়েছে। যদিও বাজেট বেড়েছে, তাদেরও তো মানে সরঞ্জামের দরকার আছে। এবং আমি বলবো থানাগুলোকে আধুনিক করার বিষয় আছে। হ্যাঁ, থানা, পুলিশের আধুনিকায়ন, এবং শুধুমাত্র তাদের রিক্রুট, মানে যদি ভালো লোক না যায় তাহলে তো অর্গানাইজেশন গড়ে উঠবে না। এবং ভালো লোক তখনই যাবে যখন তাদেরকে ফ্যাসিলিটি আকর্ষণীয় করতে হবে। এবং যেহেতু অপরাধীরা অনেক বেশি আধুনিক এখন, সুতরাং তাদেরকে আরো বেশি আধুনিক হতে হবে। তাদের যানবাহন বলেন, তাদের থাকার ব্যবস্থা বলেন, তাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং এর বলেন, কারণ সেগুলো যদি না হয়, তাহলে আভ্যন্তরীণ নিরাপত্তা যদি মানুষের না থাকে, তাহলে আপনি
বহিঃশত্রু বলে আপনি ইউ কান্ট সেল ইট, ইউ কান্ট সেল ইট। না, এবং এই যে বহিঃশত্রু ঠিক আছে, কিন্তু এই যে অভ্যন্তরীণ তো বিভিন্ন রকম সমস্যার নিত্যই মোকাবেলা করতে হয়। ইয়েস, এবং সেই জায়গা থেকে অনেক জায়গা আগে থেকে পুলিশের সংস্কারের কথা বলা হচ্ছে, বলা হয় যে পুলিশ যাদের মোকাবেলা করছে বা র্যাব যাদের মোকাবেলা করছে তাদের কাছে যে ধরনের অস্ত্র, তার কাছে এটা খালি সেটা নেই। অস্ত্রই তো নয়, তারপর হচ্ছে তার যানবাহনের একটা বড় সমস্যা। যানবাহনের জি। সমস্যা, তারপরে যে আপনার টেকনোলজি। ইনভেস্টিগেশনের যে টেকনিক, জি। তারপরে ইন্টেলিজেন্স গ্যাদারিং এর টেকনিক। আরেকটা জিনিস, বড় জিনিস হচ্ছে আমাদের যে আইনি দুর্বলতা, দীর্ঘসূত্রিতা। আপনি একজন লোক তো প্রথমত মানুষ এইসব পুলিশের কাছে যেতেই চায় না, আর যদি গেল তাহলে এত তাদের হ্যারাসমেন্ট হয় যে এর থেকে বলেন যে মানে না যাওয়াই ভালো। এই জন্যই আপনি অনেক সময় দেখেন যে মানুষ, আমরা বলি যে আইন তার নিজের হাতে তুলে নিয়েছে, গণপিটুনির মতো, দিয়েছে, মানে মানে যেগুলো আমাদের সমাজের জন্য অত্যন্ত মানবিক ঘৃণ্য। নয়। কিন্তু মানুষ কেন করে? কারণ তাদের নর্মাল আইন শৃঙ্খলার উপর, বাহিনীর উপর বা যে প্রসেসটার উপর তার যখন আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে তাদেরকে সমস্ত, এই যে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইনি প্রক্রিয়া, আমাদের কোর্ট সিস্টেম, আমাদের পুলিশ, এগুলো সবকিছুতে অনেক বেশি সার্বিকভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে হবে। আন্তঃযোগাযোগের কথা বলছি, আন্তঃনিরাপত্তার কথা বলছি, সবার আগে আসলে অভ্যন্তরীণ নিরাপত্তাটাও নিশ্চিত করতে হবে। যখন মানে জনগণ যখন নিজেকে নিরাপদ বোধ করবে, তখন অন্য নিরাপত্তাগুলো হয়তো নিশ্চিত নিশ্চয়ই। হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আমাদের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই নিরাপদে থাকুন।